মা, বাবা সিগারেট খাওয়া নিষেধ, তবু সে দোকানে গিয়ে সিগারেট খায়, রোজ খায়। রোহানের মা শুনেই খায়, তার বাবাকে ডেকে কৈফিয়ত চায়। অবনী ঘরের পরিবেশ দেখে হাসছে, চা ইতিমধ্যে ঠান্ডা হয়ে গেছে। অবনী হাসতে হাসতে শেষ। রোহানের বাবা বলে, অবনী শোনো, তুমি বিচার করো মা, আমি দিনে একটা সিগারেট খাই, তবে রোহানের মতো অত না। বাবা, সে একটাও খেতে পারবেন না আজকে থেকে, তাহলে আমি আর মা মিলে আপনাদের বাবা ছেলের ভাত বন্ধ করে দিব। রোহান বলে, আসছে আমার ভাত বন্ধ করতে। রোহানের মা পাশ থেকে বলে, আমিও অবনীর সাথে একমত, তোদের বাপ বেটার ভাত বন্ধ হবে। অবনীর এই বাড়িতে প্রথম দিনটা বেশ আনন্দে কাটে, মনে হচ্ছে বেড়াতে এসেছে এখানে। সে সকাল থেকে সুন্দর সব মুহূর্ত ঘিরে ছিল। অবনী ক্লাস 7 পড়বার সময় বাবাকে হারিয়েছে, বাবার মুখটা মনে করতে পারে না। তবে এই বাড়িতে অবনী বাবাকে পেয়েছে। বাবা বেঁচে থাকলে হয়তো এমনই হতো। হঠাৎ কথাটা মাথায় এলো, চোখটা ভরে এলো যেন। এভাবেই একটি পরিবারের হাসি খুশি মেলবন্ধন দেখিয়ে আমাদের গল্পটি শেষ হলো। সম্মানিত ভিউয়ার্স, গল্প কেমন লেগেছে জানাবেন কিন্তু। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ। তাদের মুখ দেখবো না, এটা আমি মেনে নিতে পারবো না। আমি বুঝতে পেরেছি ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। ওর কথায় আমার মন গলে উঠলো, আমি আর যেতে পারলাম না। আমার প্রেগন্যান্সি এখন 7 মাস, হাঁটা চলা করতে বেশ কষ্ট হয়। একদিন রাতে ঘুম ভেঙে যেতেই কোনোভাবে উঠে বসলাম। পাশের ঘর থেকে হাসাহাসি শব্দ আসছে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তো বাসায় নেই। তাই দেখার জন্য আস্তে আস্তে করে নেমে কোনোভাবে এগিয়ে গেলাম। পাশের ঘরের দরজাটা হালকা ফাঁকা করতেই খুলে গেল। হাতে দেখলাম আমার স্বামী খাট থেকে নেমে একটা গেঞ্জি পরে নিল। আর ওর খালাতো বোন নেশা, মেয়েটা আমাকে দেখে চট করে দাঁড়িয়ে শরীর ঢেকে ফেললো। ভাবি, তুমি এই সময়? আমার ভাগ্যের উপর ম্লান একটা হাসি দিয়ে বললাম, কেন? আমাকে দেখে ভেবাচাকা খেয়ে গেলে বুঝি? ও নেশা, তুমি গিয়ে চেঞ্জ করে নাও। নেশা তার কাপড়গুলো নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। একদম কোনো নাটক করবে না, আমি তো তোমার কোনো ক্ষতি করছি না। ও আমার সাথে করতে চেয়েছে তাই আমি করেছি, ওকে আমি জোর করে করিনি। আর আমার সন্তান যার দোহাই দিয়ে তুমি আমার পায়ে ধরে ক্ষমা চেয়ে আমাকে বাড়িতে রেখে দিয়েছিলে, তাকে কি তুমি ঠকাচ্ছ না? মোটেও না। তবে প্রেগনেন্ট হয়েছে, এখন আমি কিছুই করতে পারছি না। আমারও একটা শরীরের চাহিদা আছে, তোমাকে সেটা বুঝতে হবে, তাই না? এভাবে সে আমাকে আরো নানা যুক্তি দিতে লাগলো। আর আমি আমার নিয়তির কথা চিন্তা করে দু চোখ দিয়ে অশ্রু বিসর্জন করে যাচ্ছি। আচ্ছা, ওর কি বিবেক বলতে আসলে কিছু নেই? একটা মানুষ কিভাবে তার স্ত্রীকে এভাবে ঠকাতে পারে? কিভাবে তার স্ত্রীকে এভাবে দিনে রাতে ধর্ষণ করে? আজকে আমি প্রেগনেন্ট হয়েছি বলে অন্য মেয়ের কাছে আশা করি আর 1 মাস চিকিৎসা করলেই উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। ভাবি, আপনি এখন বিপদের বাহিরে আছেন। অসংখ্য ধন্যবাদ ভাই, তোর কারণে এটা সম্ভব হলো। আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম। হ্যাঁ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কখনোই ভাবতে পারিনি এই রোগ থেকে মুক্তি পাবো। এমন সময় সেখানে উপস্থিত হলো ইভার বাবা মা। তাদের দেখে রাজীব ও ইভা অবাক হয়ে দাঁড়িয়ে গেল। বাবা, মা, তোমরা এখানে? অপু অবাক হয়ে বলল, কি বলছেন? ওরা কি আপনার বাবা মা? দোস্ত, ওরা কেন এসেছে তোর কাছে? অপু বলল, উনি তো নতুন পেশেন্ট। আসলে ওনারও ভাবির মতো জরায়ুতে ক্যান্সার ধরা পড়েছে। তুমি সবসময় আমাকে বলতে আমি বেগানা পুরুষের সাথে মেলামেশা করছি বলে আমার এই রোগ হয়েছে। তাহলে তোমার কেন হলো? অপু বলল, কে বলল শুধুমাত্র বিভিন্ন পুরুষের সাথে মেলামেশা করলেই এই রোগ হতে পারে? বিভিন্ন কারণে এই রোগ হয়। আর দীর্ঘদিনের লক্ষণ দেখেও বুঝতে পারেননি বলে আপনার শরীর এতটা দুর্বল হয়ে গেছে। এখন আপনাকে বাঁচাতে পারবো কিনা সেটা আমাকে ভালো করে চেক করে দেখতে হবে। তাহমিদা ইভার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস মা, আমি তোর সাথে অন্যায় করেছি অনেক, তাই হয়তো আমার এমন শাস্তি হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের গল্পটি দেখে কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরাম্যান শিহাবের সাথে রচনা ও পরিচালনায় আমি অভি এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।